নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজকের আমরা ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ধান চাষের ক্ষেত্রে বা ধান চাষের জন্য পটাশিয়াম বা পটাশ কেন গুরুত্বপূর্ণ, পটাশের কাজ কি, এটি কেন ব্যবহার করতে হবে, কোন কোন সময় ব্যবহার করতে হবে, কোন কোন সময় ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো, সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই যে পটাশিয়ামের কথা বলছি, পটাশিয়াম কি গাছের একটা প্রধান খাদ্যের মধ্যে একটি খাদ্য। আমরা এনপিকে বলি, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। তো এই পটাশিয়াম হচ্ছে প্রধান খাদ্যের মধ্যে একটি, গাছের জন্য প্রয়োজন, অধিক মাত্রায় প্রয়োজন। তো পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে, যদি আমরা এই ধানের ক্ষেত্রে বলি, তাহলে ধান গাছকে শক্ত মজবুত করতে পটাশিয়াম সাহায্য করে। আবার এই যে আমরা দেখবেন ফসফরাস নিয়ে যখন বলেছি যে শিকড় বৃদ্ধিতে বা শিকড়কে বাড়াতে ফসফরাস প্রয়োজন, নতুন শিকড় গজাতে ফসফরাস প্রয়োজন, কিন্তু এই শিকড়টাকে শক্ত মজবুত রাখতে পটাশিয়াম প্রয়োজন। এবং পরবর্তী সময় আমাদের যে শীষ গঠন হচ্ছে, সেই শীষ গঠনের ক্ষেত্রে পটাশিয়াম প্রয়োজন। এবং শীষ থেকে দানা গঠন এবং দানা ভরাটের জন্য প্রধান যে খাদ্য উপাদান প্রয়োজন সেটা হচ্ছে এই পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের কিন্তু প্রচুর কাজ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পটাশিয়ামের কাজ। প্রথমে শিকড় মজবুত, দ্বিতীয়ত গাছকে শক্ত ও মজবুত এবং গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এবং তৃতীয়ত আমাদের দানার গুণগত মান, দানার ওজন বৃদ্ধি, দানা গঠনের ক্ষেত্রে পটাশিয়াম প্রয়োজন। তাহলে পটাশকে আমরা কখন ব্যবহার করব? এই যে পটাশ বা পটাশিয়াম বলছি, বাজারে দুটো ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ, যার মধ্যে পটাশিয়াম এবং ক্লোরিন থাকে, এবং আরেকটি হচ্ছে এসওপি, সালফার অফ পটাশ, যার মধ্যে পটাশিয়াম এবং সালফার থাকে। বিশেষ করে এমওপি সার সেটা হচ্ছে আমরা আমাদের যখন মাটিতে আমরা সার ব্যবহার করি, সয়েল অ্যাপ্লিকেশনে ব্যবহার করি, তখন আমরা এমওপি সারটাকে ব্যবহার করি। আর আমরা স্প্রেতে যখন পটাশিয়ামটাকে ব্যবহার করি, তখন আমরা কি করি, এই এসওপি সারটাকে ব্যবহার করি, সালফার অফ পটাশটাকে ব্যবহার করি। এই যে এমওপি সার আমরা মাটিতে ব্যবহার করার পরেই, যেরকম নাইট্রোজেন মাটিতে ব্যবহার করার পর 3 থেকে 4 দিনের মধ্যে দেখা যায় গাছ একদম সবুজ হয়ে গেছে। আপনি যে কোনো টনিক, ভিটামিন আপনি জমিতে ব্যবহার করেছেন, দেখবেন গাছের গ্রোথ বেড়ে যাচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এর যে কার্যকারিতা বা রেজাল্ট পেতে কিছুটা সময় প্রয়োজন। কিছুটা সময় বলতে আমাদের গাছের জন্য বা গাছ এই পটাশিয়ামটাকে নিতে পারবে মোটামুটি 15 দিনের পরের থেকে। এই যে আমরা বিভিন্ন সময় যে রাসায়নিক সারের কথা বলি, এই রাসায়নিক সারের কার্যকারিতা তখনই আমরা ভালো দেখতে পাবো বা এর বেশি বেশি রেজাল্ট দেখতে পাবো যখন আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং উপকারী অণুজীব থাকবে। কারণ রাসায়নিক সার এটা গাছ সরাসরি নিতে পারে না, এটাকে ভাঙার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণে অণুজীবের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে সাধারণত আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই যে 15 দিনের পরের থেকে আমরা প্রায় 90 দিন পর্যন্ত এই রেজাল্ট আমরা দেখতে পাই। ধীরে ধীরে এটা গাছ নিতে পারে। কিন্তু এই এমওপি সার আমরা মাটিতে যে পরিমাণ ব্যবহার করব, তার থেকে আমরা যে রেজাল্টটা পাই, অর্থাৎ গাছ যেটা নিতে পারে, সেটা হচ্ছে মোটামুটি আমরা 50 থেকে 60%, বাদ বাকিটা মাটিতে নষ্ট হয়। তো সেই কারণে যখন আমাদের মূল জমি কাদা করা হয়, আমাদের তখন বলা হয় যে টোটাল ধান চাষে যে পরিমাণ পটাশিয়াম প্রয়োজন, অর্থাৎ এমওপি সার প্রয়োজন, তার অর্ধেকটা আমরা মূল কাদাতে দেব, আর বাকি অর্ধেকটা দুটো ভাগে, প্রথম চাপান আর দ্বিতীয় চাপানে আমরা দিয়ে দেব। তাহলে প্রথম মূল চাষে আমরা কি বলছি, যে অর্ধেকটা দেব,
এবং পরবর্তীতে প্রথম চাপানটা কখন দিই? যখন আমাদের কাস্থর কি হচ্ছে, তৈরি হচ্ছে। এখানে দেখুন হিসাবটা দেখুন, প্রথমে আমরা কি করলাম, মূল চাষে দিলাম। এই মূল চাষের দেওয়ার পর আমাদের যে কাস্থর তৈরি হচ্ছে, গঠন হচ্ছে, শিকড় গঠন হচ্ছে, আমরা কি বলছি যে পটাশিয়াম ভাঙতে সময় লাগে 15 থেকে 20 দিন। তাহলে এই যে 15 থেকে 20 দিন পর এই সারের কার্যকারিতা শুরু হয়ে গেল, শিকড়গুলো মজবুত হচ্ছে, গাছ মজবুত হচ্ছে, গাছের পাশকাঠি বাড়ছে, কিন্তু গাছটাকে শক্ত মজবুত রাখছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি রাখছে। আবার আমরা যখন প্রথম চাপানে দিচ্ছি 20 থেকে 25 দিনে বা 30 দিনের মধ্যে, তখন কি হচ্ছে, ওই সারটা আবার ভাঙতে, অর্থাৎ গাছের সহজলভ্য হতে আবার 15 থেকে 20 দিন সময় লাগছে। তাহলে তারপরে আবার যখন শীষ গঠন হবে বা কাস্থর আসবে, ঠিক তার আগের মুহূর্তে থেকে গাছ সেই খাবারটা পাচ্ছে, আগেরটা কিছুটা পেল, এবার আবার যখন আমরা এই যে প্রথম চাপানে দিলাম সে আবার আরেকটু বেশি পেল। এবং আমরা কি বলি যে যখন শীষ গঠন হবে ঠিক তার আগের মুহূর্তে আমাদের দ্বিতীয় চাপান কমপ্লিট করতে হবে, বা কাস্থর আসার আগের মুহূর্তে। তাহলে এই যে যখন কাস্থর আসছে তখন আমরা দিচ্ছি, কাস্থর বেরোলো, শীষ দানা গঠন হলো, এবং আপনার শীষটা বেরিয়ে দানা গঠন হচ্ছে, এবং এই যে সময়টা 15 থেকে 20 দিন, এই ফুল আসার যে সময়টা, এই সময়টা পার করে গিয়ে যখন দানা গঠন হচ্ছে, এই শেষ দ্বিতীয় চাপানের সারের কাজটা তখন কিন্তু শুরু হয়ে গেল। তাহলে আলটিমেট এই যে আমরা যে ভাগ ভাগ করে পটাশিয়ামটাকে ব্যবহার করলাম, এই কারণেই আমরা ব্যবহার করলাম, যেন গাছ সঠিকভাবে পটাশিয়ামটাকে নিতে পারে তার প্রয়োজন অনুসারে। এবার ডোজের কথা যদি আমরা বলি, দেখুন ডোজের বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই মাটি পরীক্ষা করে ডোজটাকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। অযথা আমাদের মাটিতে বেশি পরিমাণে রাসায়নিক সার দিয়ে কোনো লাভ নেই, তাতে আমাদের মাটির ক্ষতি। জৈব সার যদি বেশি পরিমাণে দেওয়া যায়, আমাদের রাসায়নিক সার কম পরিমাণে দিলেও কিন্তু আমরা বেশি রেজাল্ট পাবো। এবার আসি আমরা যে এই যে স্প্রে শেডিউলে, দেখবেন আমাদের স্প্রে শেডিউলে আমরা দুটো স্প্রের কথা বলি, একটা হচ্ছে এনপিকে 05234, আরেকটি হচ্ছে এনপিকে 0050। এই এনপিকে 05234 যখন আমাদের কাস্থর আসে, কাস্থর আসার ঠিক সেই মুহূর্তে আমাদের ব্যবহার করার কথা বলা হয়। কেন বলা হয়? কারণ এর মধ্যে 52% ফসফরাস আছে, 34% পটাশিয়াম আছে, যেটা ওই কাস্থর অবস্থায় গাছের শিকড়কে বাড়াবে, এবং শিকড় বাড়ার পাশাপাশি আমাদের গাছের কি হবে, কাস্থরটা বড় হবে বা শীষটা বড় হবে। এবং এখানে যেহেতু পটাশ আছে, ওই শীষের গঠনটাকে ভালো রাখার জন্য ওই পটাশিয়ামটা কাজ করবে। আবার যখন দানা গঠন হচ্ছে, ফুল ঝরে গেল, শীষ থেকে দানা গঠন হচ্ছে, সেই মুহূর্তে আমরা বলি যে এনপিকে 0050, যার মধ্যে আমরা কি দেখতে পাই 17% সালফার এবং 50% পটাশিয়াম, এটাকে ব্যবহার কথা বলি। তাহলে এই যে যখন আমরা এনপিকে 0050 ব্যবহার করছি, যখন দানাটা গঠন হচ্ছে সেই মুহূর্তে আমরা ব্যবহার করছি, কি হচ্ছে, খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যাচ্ছে, দানা খুব তাড়াতাড়ি পুষ্ট হচ্ছে, এবং সালফার থাকার কারণে দানার মধ্যে একটা আলাদা গ্লেজ তৈরি হচ্ছে। তাহলে এইটা গেল আমাদের এই যে টোটাল ধান চাষের যে পটাশ সারের ব্যবহার, কার্যকারিতা এবং গুণাগুণ সম্পর্কে আলোচনা। তো প্রিয় কৃষক ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।